হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্পেশাল ইংরেজির নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রায় অনেকদিন পর এই ক্লাস সিরিজের নতুন একটি ক্লাস আপলোড করা হচ্ছে, কিন্তু শেষটা খুব দ্রুতই হবে, কারণ পরীক্ষা খুব সন্নিকটে। সেজন্য গতকাল আমি তোমাদেরকে এই ফুল কোর্সের নতুন একটা রুটিন করে দিয়েছি, যেই রুটিন অনুযায়ী আজকের ক্লাস সহ টোটাল 6টা ক্লাস নেওয়া হবে। আর এই 6টা ক্লাসের মাধ্যমে হাবিপ্রবির জন্য ইংরেজির যত গুরুত্বপূর্ণ টপিকগুলি আছে সেই সবগুলি টপিক কভার করা হবে। এখন হাবিপ্রবির জন্য ইংলিশের কোন টপিকগুলি বেশি গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমি আমাদের এই কোর্সের ওরিয়েন্টেশন ক্লাসে কিন্তু বলে দিয়েছি, তাই না? সেই ওরিয়েন্টেশন ক্লাসটা, অর্থাৎ প্রথম যে ক্লাসটা আছে না, সেই ক্লাসটার মধ্যে হাবিপ্রবির যেই ইংলিশের যে সাজেশনটা আছে সেটা তোমরা একটু দেখে নাও, এবং পূর্বের 3টা ক্লাস করার মাধ্যমে জেনে নাও যে কোন কোন টপিকগুলি আমি ইতিমধ্যেই পড়িয়ে ফেলছি। আর বাকি যে টপিকগুলি আছে সেই টপিকগুলি আমি আগামী 6টা ক্লাসের মাধ্যমে এই ক্লাসটা সহ শেষ করব, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমি 3টা টপিক নিয়ে আলোচনা করব, আর্টিকেলস, নাউন এবং ডিটারমিনার্স। এই 3টা টপিক নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে আর্টিকেলস, এরপর হচ্ছে নাউন, তারপর হচ্ছে ডিটারমিনার্স। এখন সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই 3টা একটা একটার উপর 100% ডিপেন্ডেন্ট। কেন ডিপেন্ডেন্ট? এর কারণ হচ্ছে আর্টিকেলস যেগুলা, এই সবগুলোই হচ্ছে ডিটারমিনার্স। আর্টিকেল কারা? এ, তারপর এন, তারপর দি। এই 3টাই তো আর্টিকেল। এ এন দিকে আর্টিকেল বলে, এটাই তো তুমি ছোট থেকে পড়ে আসছো। এই আর্টিকেলসগুলা এক একটা ডিটারমিনার্স। বর্তমানে এদেরকে ডিটারমিনার্সই বলা হয়ে থাকে। তার মানে আর্টিকেলসটা কমপ্লিটলি ডিপেন্ড করছে কার উপর? ডিটারমিনার্সের উপর। এখন আমি কিন্তু বলি নাই ডিটারমিনার্স আবার আর্টিকেল, কারণ ডিটারমিনার্সের মধ্যে দিস আছে, তারপর আবার দ্যাট আছে। এগুলো তো আর্টিকেল না। আর্টিকেল না। সো আর্টিকেলসগুলো ডিটারমিনার্স, বা ডিটারমিনার্সগুলো কিন্তু আর্টিকেলস না। এই জিনিসটাতে কনফিউজড হওয়া যাবে না। এখন এই ডিটারমিনার্সগুলো কিসের পূর্বে ব্যবহৃত হয়? নাউনের পূর্বে ব্যবহৃত হয়। যেহেতু নাউনের পূর্বে ব্যবহৃত হয়, তার মানে ডিটারমিনার্সটা নাউনের উপর ডিপেন্ড করছে। এখন তুমি দেখতে পাচ্ছ সাইকেলটা কেমন? সাইকেলটা কীরকম হচ্ছে? নাউন, নাউনের পূর্বে ব্যবহৃত হচ্ছে ডিটারমিনার্স, আর ডিটারমিনার্সের মধ্যে অন্তর্ভুক্তকে আর্টিকেলস। তার মানে তোমাকে আগে শিখতে হবে কোনটা? নাউন। তুমি যদি নাউন বোঝো, তাহলে নাউনের পূর্বে যেই শব্দটা ব্যবহৃত হচ্ছে সেটা কি ডিটারমিনার্স কিনা সেটাও তুমি বুঝতে পারবা। আর সেই ডিটারমিনার্সগুলোর মধ্যে 3টা ডিটারমিনার্স আছে, এ এন দি, যেগুলোকে আর্টিকেলসও বলে। ক্লিয়ার? ওকে, তো আমরা প্রথমে নাউন সম্পর্কে জানবো। নাউন সম্পর্কে জানার জন্য তোমাকে নাউনের যে প্রকারভেদ, নাউন কাকে বলে, সেগুলো তোমার জানতে হবে। আর এগুলো তো খুবই পরিচিত কথা, ছোটো থেকেই তোমরা নাউন পড়ে আসছো, সো বেশি কিছু বলার দরকার পড়বে না। নাউন অ্যাকচুয়ালি নামকে বোঝানো হয়ে থাকে, অর্থাৎ নাউন রেফার করে কাকে? নেমকে, তাই না? যেই কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। এই পৃথিবীতে এমন কোনো কিছু আছে যেগুলোর কোনো নাম নাই? এমন তো কোনো কিছু নাই, তাই না? সব কিছুরই একটা না একটা নাম আছে। তো এই নামগুলোর মধ্যে কিছু প্রকার আছে। নাউন সাধারণত 2টা প্রকার, একটা হচ্ছে কনক্রিট, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এই 2টা প্রকারের মধ্যে যেই প্রকারটা হচ্ছে কনক্রিট, সেটা দ্বারা বোঝাচ্ছে যা কিছু তুমি দেখতে পারো, শুনতে পারো, স্পর্শ করতে পারো, সেগুলোই হচ্ছে কি কনক্রিট নাউন। এখন তুমি যেটা দেখতে পারো না, যেটা ছুতে পারো না, যেটা শুনতে পারো না, যেটা স্পর্শ করতে পারো না, জাস্ট অনুভব করতে পারো, ফিল করতে পারো, বা কোনো একটা অস্তিত্ব আছে যেটা তুমি বুঝতে পারো, সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? এখন এই কনক্রিট নাউনের মধ্যে 4টা প্রকার আছে। সেই 4টা প্রকার কি? প্রপার একটা, তারপর কমন, এরপর হচ্ছে ম্যাটেরিয়াল, তারপর কালেক্টিভ। এখন এই 4টা প্রকার চেনাটাই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জিং একটা বিষয়, কারণ এখানে তোমাদের প্রপার নাউনটা তোমরা ইজিলি বুঝতে পারো যে কোনটা, কিন্তু কমন নাউন এবং কালেক্টিভ নাউনের মধ্যে তোমরা কনফিউজড হয়ে যাও যে কোনটা অ্যাকচুয়াল কমন, কোনটা কালেক্টিভ নাউন। বাট এই ক্লাসের পরে তোমাদের এই ধরনের কোনো প্রকার কনফিউশন ক্রিয়েট হবে না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, কারণ আমার নিজের উপর ভরসা আছে। আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা তোমাদের লাইফ টাইম কাজে দেবে, এবং সেটা নিয়ে আর কোনো প্রকার টেনশনও করতে হবে না। প্রপার নাউন প্রপারলি কোনো কিছুকে বোঝাচ্ছে, মানে নির্দিষ্টভাবে যে কোনো কিছুকে নির্দিষ্ট করা। নির্দিষ্ট তুমি কখন করতে পারবা? যখন সেটা একটা বস্তু হবে, তখনই তুমি তাকে নির্দিষ্ট করতে পারবা। আদারওয়াইজ কি করতে পারবা না? যেরকম আমার নাম হচ্ছে ওমর, তাহলে আমি নির্দিষ্ট করে বলতে পারলাম যে আমি হচ্ছে ওমর, কারণ আমার একটা নাম আছে। তো এই ওমরটাকে একটা প্রপার নাম। এখন এই ওমর কি কমন নাম হতে পারে না? কমন নাউন কিন্তু হতে পারে। কখন হবে? যখন উমর দিয়ে সবাইকে বোঝানো হবে। সবাইকে বলতে যতগুলো উমর নামের মানুষ আছে সবাইকে যখন বুঝাবে তখন সেটা কমন নাউন হবে। এখন প্রশ্ন হচ্ছে তুমি বুঝবা কেমনে যে সেটা প্রপার নাকি কমন? যখন নির্দিষ্ট করবে তখন সেটা প্রপার নাউন, আর যখন
উমর নামের সবাইকে বোঝাবে তখন সেটা কি কমন নাউন। তুমি যখন সেন্টেন্সটা পড়বে তখন এমনিতেই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমি তোমাকে বললাম যে এই গ্রামের মধ্যে 4 জন উমর আছে, তাহলে বোঝাচ্ছে যে এখানে এক জাতীয় মানে উমর নামের 4 জনকে বোঝাচ্ছে। সো এখানে উমর কিন্তু কমন নাউন। বাট যখন বলবো এই গ্রামে উমর বাস করে, তখন কি একটা উমরকে বোঝানো হচ্ছে। সো সেই উমরটাকে প্রপার নাউন, নির্দিষ্ট করে বলা হচ্ছে যে এই গ্রামে উমর বসবাস করে। আশা করি প্রপার নাউন নিয়ে আর কোনো প্রকার সমস্যা হবে না। যে কোনো কিছুর নাম নির্দিষ্ট করে বোঝালে সেটাকে প্রপার নাউন। সাপোজ আমি বললাম ঢাকা, ঢাকাকে নির্দিষ্ট করে না, একটা শহরকে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে ঢাকা, কিন্তু এটা কি একটা শহর, শহর কি এক জাতীয় সব কিছু। সো সিটি এইটা হচ্ছে আবার কি কমন নাউন। এখন কমন নাউন যে শব্দটা, এটা হচ্ছে এক জাতীয় সবাইকে বোঝাচ্ছে। এক জাতীয় বলতে পুরো একটা জাতিকে একটা শব্দ দিয়ে বোঝাচ্ছে। যেরকম পুরো ছেলে জাতিকে বোঝানো হয় কি দিয়ে, বয় দিয়ে। যত সমুদ্র আছে সবাইকে কি দিয়ে বোঝানো হয়, সি দিয়ে। আর যত নদী আছে সব নদীকে কি দিয়ে বোঝানো হচ্ছে, রিভার দিয়ে। এই সবগুলোই হচ্ছে কি কমন নাউন। এখন এই কমন নাউনগুলার যদি আমি সমষ্টি করি অর্থাৎ একসাথে নিয়ে আসি, তখন সেই কমন নাউনটা হয়ে যাবে কালেকটিভ নাউন। তার মানে কমন নাউনের সমষ্টিকে কি বোঝানো হয়, কালেকটিভ নাউন। সাপোজ একটা ক্লাস, এই যে ক্লাস কথাটা বললাম, এই ক্লাসের মধ্যে কি আছে, আমি যদি আমার এই ইউটিউব ক্লাসটাকেই ধরি, তাহলে বলো তো এই ক্লাসের মধ্যে কি কি আছে। আমি একজন টিচার, একটা কমন নাউন। পুরো শিক্ষক জাতিটাকে টিচার দিয়ে আইডেন্টিফাই করা হচ্ছে। যারা যারা মানুষকে শিক্ষাদান করে সবাইকে শিক্ষক বলে, আর সেই শিক্ষকটাকে ইংলিশে কি বলে, টিচার বলে। আর এই টিচারটা কি একটা কমন নাউন। আর এখন একজন শিক্ষক যাদেরকে শেখাচ্ছে তারা কি সবাই ছাত্র। সেই ছাত্র ছাত্রীর মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, সকল ছাত্র সমাজকে বোঝানো হচ্ছে না, সকল ছাত্র সমাজকে কিন্তু বোঝানো হচ্ছে। সো এই ক্লাসের মধ্যে টিচার আছে, স্টুডেন্ট আছে, দুইটা কমন নাউন চলে আসছে। একটা কমন নাউনের বেশি কমন নাউন, একের অধিক কমন নাউন থাকলেই সেটাকে কালেকটিভ নাউন হয়ে যাবে। বাট ক্লাসের মধ্যে তো অনেক কিছু আছে। এই ক্লাসের মধ্যে আমি লিখছি কি দিয়ে, একটা পেন দিয়ে লিখছি। পেন একটা কি কমন নাউন, কারণ এক জাতীয় সব কিছুকে বোঝাচ্ছে। এক জাতীয় বলতে যতগুলো কলম আছে, সেটা কালো হোক, লাল হোক, নীল হোক, সব কলমকে বোঝানো হচ্ছে। তারপর এখানে আমি একটা বোর্ডের উপর লিখছি, এই বোর্ডটা কি, এটাও একটা কমন নাউন। আমি একজন টিচার, এটা একটা কমন নাউন। তোমরা স্টুডেন্ট, এটাও কি একটা কমন নাউন। আর এই সবগুলো একত্রে মিলিত হয়ে এই ক্লাসটাকে বোঝানো হচ্ছে। তার মানে এই ক্লাসটা কি একটা কালেকটিভ নাউন, কারণ কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউনের সমষ্টি। এখন কনক্রিট নাউনের মধ্যে সর্বশেষ যে নাউনটা আছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানেই তো বুঝতে পারছো এটা দ্বারা উপাদানকে বোঝাচ্ছে। এখন ছোটোবেলায় তোমরা সবাই জানতাম ম্যাটেরিয়াল বলতে শুধুমাত্র ওয়াটারকেই বোঝানো হয়, কারণ পানি হচ্ছে একটা তরল পদার্থ। সো তরল পদার্থ এবং উপাদান জাতীয় যত পদার্থ আছে সবগুলাই কি ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? এখন ওয়াটার ম্যাটেরিয়াল নাউন, তারপর অয়েল আছে, তেল, এটাও কি ম্যাটেরিয়াল, তাই না? কিন্তু এখন যদি আমি বলি গোল্ড, গোল্ড তো আর তরল জাতীয় পদার্থ না। গোল্ড কি স্বর্ণ, কিন্তু সেটা কিসের উপাদান, কোনো একটা স্বর্ণের হাড়ের উপাদান বা স্বর্ণের আংটির উপাদান, স্বর্ণের মালার উপাদান, কোনো না কোনো একটা অলংকারের উপাদান, তাই না? সো গোল্ড হচ্ছে কি একটা ম্যাটেরিয়াল নাউন। সেমভাবে ডায়মন্ড একটা ম্যাটেরিয়াল নাউন, সিলভার এটাও কি একটা ম্যাটেরিয়াল নাউন। এগুলো ছিল 4টা কনক্রিট নাউনের বিস্তারিত আলোচনা। এখন বাকি আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা আসলে কি? তুমি যদি এই 4টা নাউন চিনতে পারো তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন তো তোমার চেনা একদম ইজি, কারণ এই 4টা নাউনের মধ্যে যেগুলো পড়ছে না সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট তোমাকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা তুমি দেখতে পারছো না, শুনতে পারছো না, স্পর্শ করতে পারছো না, সেটাই অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? ওকে। কিন্তু এতই যদি সহজ হতো তাহলে তার অ্যাডমিশন দিতে আসতো না। অ্যাডমিশন যখন দিচ্ছ তখন এখানে কনফিউজিং টাইপের কোশ্চেন তো থাকবেই, এত সহজ কথাই তো সব কিছু হয়ে যাবে না, তাই না? সেই কনফিউজিং টাইপের কোশ্চেনগুলো আমি এখন সমাধান করে দেব। অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায় আছে, নাউন চেনারও উপায় আছে। তুমি দেখতে পাবা অনেক শিক্ষক আছেন যারা তাদের ক্লাসের মধ্যে কিছু সাফিক্স দিয়ে দেয়, যে সাফিক্সগুলো কোনো বাক্যের শেষে থাকলে সেগুলো নাউন হয়ে যাবে। আর আমি তোমাদেরকে কি বললাম, যে কোনো কিছুর নাম বোঝালে সেটা নাউন হয়ে যাবে। এখন সেই নাউনটা কোন প্রকারের সেটা তোমাকে জানতে হবে, এতটুকু। এখন সেখানে সাফিক্স থাকুক বা না থাকুক, তাই না? কিন্তু সাফিক্সগুলো জানা গুরুত্বপূর্ণ কার ক্ষেত্রে, অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে। কারণ অনেক সময় তুমি আসলে চিনতে পারবো না সেটা আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার জন্য তোমাকে দেখতে হবে সেন্টেন্সের শেষে TION আছে কিনা, তারপর দেখতে হবে CE আছে কিনা, তারপর দেখতে হবে TY আছে কিনা, এরপর দেখতে হবে RE আছে কিনা, তারপর হুড আছে কিনা, এরপর ম্যান্ট আছে কিনা, এগুলো দেখতে হবে। এই ধরনের সাফিক্স যখন তুমি কোনো ওয়ার্ডের শেষে পাবা, চোখ বন্ধ করে সেগুলো তুমি অ্যাবস্ট্রাক্ট নাউন দাগাই দেবা। এতই সহজ? এতটাও সহজ না, কারণ এখানে ভয়েস একটা শব্দ আছে, এখানে দেখো লেখা আছে কি CE,
এখানে কি বলছি আমি, সিই থাকতে হবে। থাকা মানে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। সো তুমি ভয়েসটাকে কি অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারবা না, কারণ এখানে আরও একটা কন্ডিশন আছে। সেটা কি, অ্যাবস্ট্রাক্ট নাউন শোনা যায় না, দেখা যায় না, স্পর্শ করা যায় না, জাস্ট অনুভব করা যায়। কিন্তু ভয়েসটাকে আমরা শুনতে পারি। ভয়েস মানে কি কণ্ঠ, সকল মানুষের কণ্ঠকে এখানে বোঝানো হচ্ছে। এটাও কি এক জাতীয় একটা বিষয়। সো এই ভয়েসটা এখানে কিন্তু কমন নাউন, এটা কিন্তু আর অ্যাবস্ট্রাক্ট নাউন না। ক্লিয়ার? তো তোমার দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে স্পর্শ করা যায় কিনা, দেখতে পারো কিনা, শুনতে পারো কিনা, আকার আছে বা আকৃতি আছে কিনা, তাহলে সেটা কি হবে, কনক্রিট নাউন। আর যদি এটা না হয় তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আর সহজে অ্যাবস্ট্রাক্ট নাউনকে চেনার জন্য দেখতে হবে সাফিক্সের মধ্যে এগুলো আছে কিনা। এগুলো যদি সাফিক্সের মধ্যে থাকে তাহলে সেইগুলো কি হবে, সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এরকম আরও অনেক সাফিক্স আছে, যেরকম SION, এটাও হচ্ছে একটা সাফিক্স, এটাও কিন্তু থাকতে পারে। তারপর ন্যাস, এটাও কিন্তু থাকতে পারে। এই ধরনের সার্ভিসগুলো তোমরা একটু দেখে নেবা। এই সার্ভিসগুলোই কিন্তু বেশি এসে থাকে, এগুলোর বাহিরে খুব কমই আসে। এগুলো একটু ভালো করে মনে রাখবা। আর এগুলোর বাহিরে যদি চলেও আসে কোনো সমস্যা নেই, কারণ তোমরা আমার ছাত্র, আর আমি তোমাদেরকে বলেই দিয়েছি যে কীভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কীভাবে কনক্রিট নাউনগুলো তুমি ডিফারেন্সিয়েট করবা, আলাদা করবা, তাই না? সো নো চিন্তা, ডু ফুর্তি। এখন আমরা কি করব, ডিটারমাইনাস নিয়ে কি পড়বো না, আগে একটু নাউনের কিছু প্রশ্ন আমরা সমাধান করে ফেলি, যেগুলো বিগত সালে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসেছে। তারপর আমরা আবার ডিটারমাইনাসটা পড়বো, কারণ একসাথে যদি থিওরিটা পড়ে ফেলি তাহলে মজা লাগবে না, একটু কোশ্চেনও সমাধান করা উচিত, রাইট? সো আমরা একটু কোশ্চেন সমাধান করি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রপার নাউন, হুইচ অফ দ্য ফলোয়িং নাউন ইজ প্রপার নাউন, এই কোশ্চেনটা এরকম হবে আর কি। তো এই টাইপের ক্যাটাগরির প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমাদের সবার মধ্যে একটা কমন প্রশ্ন হচ্ছে, ক্লাস করার পর পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে কিনা। প্রায় প্রত্যেকটা ক্লাসের মধ্যেই তোমরা এই কমেন্টটা করে থাকো যে এই ক্লাসগুলো থেকে সব কমন পড়বে কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, 100% কমন পড়বে। এখন এই কমন বলতে এমন না যে আমি এখানে যেই কোশ্চেনটা দিয়েছি তোমার পরীক্ষার মধ্যে সেই কোশ্চেনটাই কমন পড়বে। এখানে আমি বলছি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রপার নাউন, তোমার পরীক্ষার মধ্যে আসছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কালেকটিভ নাউন। কোশ্চেন টাইপ সেম, ক্যাটাগরি সেম, জাস্ট কোশ্চেনটা চেঞ্জ করে আসছে, এটাও কিন্তু কমন। এখন আবার তোমার পরীক্ষার মধ্যে যদি বলা হয় রবীন্দ্রনাথ ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, এবং রবীন্দ্রনাথের নিচে যদি একটা আন্ডারলাইন দেওয়া থাকে, তারপর যদি বলে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রবীন্দ্রনাথ, সেটাও কিন্তু আমার এই ক্লাস থেকেই কমন পড়েছে। এক কথায় কমন বলতে টাইপ প্লাস প্রশ্ন, বুঝতে পারছো? সো 100% কমন তো অবশ্যই পড়বে, কারণ এখানে আমি তোমাদের সব কিছুই একদম বেসিক থেকে আল্ট্রা লেভেল পর্যন্ত তোমাদেরকে আমি শিখাই দেবো। তাহলে এখানে প্রপার নাউন কোনটা, বুঝতেই পারছো রবীন্দ্রনাথই হচ্ছে প্রপার নাউন, কারণ নির্দিষ্ট করা একটা নাম, আর নির্দিষ্ট নাম বলতে প্রপার নাউন। ক্লিয়ার? এখন কার, রেইন, ফার্স্ট, এগুলোকে, কার হচ্ছে কমন নাউন। কমন নাউন কেন? কারণ কার দিয়ে সকল গাড়িকে বোঝাচ্ছে। এখানে কিন্তু প্রাইভেট কার বা এখানে টয়োটা, ল্যাম্বরগিনি এগুলোর কথা কিন্তু আলাদাভাবে স্পেসিফিকলি বলা হচ্ছে না। এখানে যত ধরনের গাড়ি আছে, সেটা রেলগাড়ি হোক, সেটা ট্রাক হোক, সেটা মোটর সাইকেল হোক, যাই হোক না কেন, সবগুলো কি এই ক্যাটাগরির মধ্যে পড়ছে, অর্থাৎ এক জাতীয় সব কিছুকে বোঝাচ্ছে। কোন জাতীয়? গাড়ি জাতীয়। সো এটাকে একটা কমন নাউন। তারপর রেইন, এই রেইনটাকে, রেইন প্রকৃতপক্ষে কমন নাউন অথবা ম্যাটেরিয়াল নাউন, এই দুইটা নাউনের মধ্যে যে কোনো একটা হতে পারে। ম্যাটেরিয়াল নাউন কেন? কারণ রেইন মানে কি বৃষ্টি। এখন এই বৃষ্টির যে প্রত্যেকটা ফোঁটা, সেই প্রত্যেকটা ফোঁটাকে একসাথে কি বৃষ্টি বোঝানো হচ্ছে না, তখন সেটা কী হয়ে যাবে, কমন নাউন। মেইনলি রেইনটাকে, রেইনটা হচ্ছে একটা কমন নাউন, কারণ এটা সাধারণভাবে কোনো স্পেসিফিক কিছুকে বোঝাচ্ছে না। বৃষ্টিটাকে স্পেসিফিকভাবে তুমি বলতে পারছো না যে এই বৃষ্টি বা ওই বৃষ্টি, তাই না? এখানে আবার তুমি বলতে পারছো আমি স্পেসিফিকলি তো কাউন্ট করতে পারি যে কতবার বৃষ্টি হয়েছে, তখন কিন্তু সেটা রেইন হবে না, তখন সেটা রেইনফল হয়ে যাবে। তুমি যখন বৃষ্টিকে কাউন্ট করছো অর্থাৎ গুনতে পারছো, তখন কিন্তু সেটা রেইনফল হবে, সেটা কিন্তু রেইন হবে না। এখান থেকে তুমি আরও একটা জিনিস জানতে পারলা, রেইনটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। ক্লিয়ার? এখন একটা উদাহরণ আমি তোমাদেরকে বলি, যখন রেইনটা ম্যাটেরিয়াল নাউন হয়, সেই উদাহরণটা কেমন হতে পারে। দ্য সাউন্ড অফ রেইন, বৃষ্টির শব্দ। বৃষ্টির শব্দ বলতে কি, বৃষ্টি যে পড়ছে সেখানে পানি পড়ছে না, সে পানির শব্দটা, তাই না? তো এখানে রেইনটা ম্যাটেরিয়াল কমন দুইভাবেই ব্যবহৃত হতে পারে। বাট যদি তোমাকে বলা হয় দ্য রেইন ফেল, তারপর কমা দিয়ে আমি যদি বলি ওয়াটারিং দ্য ক্রপস, এক্ষেত্রে কী বোঝানো হচ্ছে, বৃষ্টি নামলো এবং ফসলে পানি ঢুকলো, তাহলে এই যে ফসলে যে পানিটা ঢুকছে, সেই পানির উপাদানটা কি, রেইন, তাই না? তাহলে এইখানে রেইনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর আগে যেটা বললাম সেটা কি, কমন নাউন। তো রেইন স্পেশালি কমন নাউন হিসেবেই সবসময় ব্যবহৃত হয়। কিছু কিছু ক্ষেত্রে
ম্যাটেরিয়াল হয়। আর ম্যাটেরিয়াল বলতে কোনো কিছুর উপাদান। এই ফসলের জমিতে যে পানিটা যাচ্ছে সেই পানিটার উপাদান কি, মানে উৎস কোনটা, বৃষ্টি। তো বৃষ্টিটা কি, এই পানির উপাদান। সো এখানে রেইনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? ফার্স্ট, এটার মানে হচ্ছে উপবাস, আবার কি দ্রুত। আমরা মুসলিমরা যে রোজা রাখি সেটাকে আমরা ফাস্ট বলি, আবার কেউ যদি দ্রুত দৌড়াই সেটাকে আমরা কি বলি, ফাস্ট বলি। তাহলে এটা কি এখানে নাউন? না, নাউন হিসেবে ব্যবহৃত হয়, বাট ফার্স্ট স্পেশালি অ্যাডভার্ব অথবা অ্যাজেক্টিভ। এখন অ্যাজেক্টিভ কখন? এই যে আমি বললাম না উপবাস, এই উপবাসটা হচ্ছে অ্যাজেক্টিভ। আর অ্যাডভার্ব কখন? যখন সেটা ভার্বের দোষগুণ বোঝায়। আমি যদি বলি শি রানস ফাস্ট, তাহলে এখানে ফার্স্টটা কাকে বোঝাচ্ছে? রানসকে বোঝাচ্ছে। আর রানসটা কি ভার্ব, ভার্বের দোষগুণ বোঝাচ্ছে, মানে সে দ্রুত দৌড়াচ্ছে। তাহলে এই ফার্স্টটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কিন্তু যখন এই ফার্স্টটা রানসকে না বুঝিয়ে শিকে বোঝাবে তখন সেটা কী হয়ে যাবে? অ্যাজেক্টিভ হয়ে যাবে। কখন শিকে বোঝাবে বলো তো? যখন এখানে আমি শি রানস ফার্স্ট না বলে শি ইজ ফার্স্ট বললাম তখন। কারণ এখন এই ফার্স্টটা কাকে রেফার করছে? শিকে রেফার করছে, মানে শি এর সরাসরি দোষগুণ বোঝাচ্ছে, নাউনের দোষগুণ বোঝাচ্ছে। যখন নাউনের দোষগুণ বোঝায় তখন সেটা কী হয়ে যায়? অ্যাজেক্টিভ হয়ে যায়। আর ভার্বের দোষগুণ বোঝালে তখন সেটা কি হয়? অ্যাডভার্ব হয়, তাই না? এখন এই ফার্স্টটা আবার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কখন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে? যখন এখানে বলবো শি ফার্স্ট এভরি সানডে অর ফ্রাইডে, এমন হতে পারে, তাই না? সে প্রতি রবিবার বা প্রতি শুক্রবার রোজা রাখে, উপবাস রাখে। তখন এখানে ফার্স্টটা কী হয়ে গেছে? ভার্ব হিসেবে হয়ে গেছে। আবার এটা নাউন হিসেবেও ব্যবহৃত হয়। নাউন হিসেবে কখন ব্যবহৃত হয় বলো তো? যখন আমি বলবো হি ইজ অন এ ফাস্ট। এখানে বললাম সে রোজা রাখে, এই জন্য এই ফার্স্টটা হচ্ছে ভার্ব। আর এখন বলা হয়েছে সে একটা রোজায় আছে, এখানে একটা রোজাকে বোঝানো হয়েছে, মানে সে রোজা রেখেছে। এই জায়গায় ফার্স্টটা হচ্ছে কে? নাউন। আশা করি এই প্রশ্নটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখানে আমি একদম পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছি যে কখন কোনটা কী হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখানে আরও কিছু উদাহরণ আছে, দেখো। রোম, তারপর নিউ ইয়ার, বার্লিন, টার্কি, এগুলো সবগুলোই কে? প্রপার নাউন। এখন প্রশ্ন হচ্ছে নিউ ইয়ার এটা কীভাবে প্রপার নাউন হলো? নিউ ইয়ার তো কমন নাউন হতে পারে, কারণ এখানে নতুন বছরকে বোঝানো হচ্ছে। আসলে এটা কখনই কমন নাউন হবে না, এটা সবসময় প্রপার নাউন। কারণ তুমি নিউ ইয়ার কখন পালন করো? জানুয়ারির ফার্স্ট ডেতে না? জানুয়ারির ফার্স্ট ডে যেটা, সেটাই হচ্ছে নিউ ইয়ার। এখন 2024 সালের জানুয়ারি ফার্স্ট, সেটা কি নিউ ইয়ার হবে? না, সেটা আমাদের গত বছর, মানে প্রিভিয়াস ইয়ার সেটা। এই বছরের কি নিউ ইয়ার হবে 25 জানুয়ারি ফার্স্ট? না, 2026 জানুয়ারির 1 তারিখ সেটা হবে কি নিউ ইয়ার। তার মানে নিউ ইয়ার একটা ইভেন্ট, যেটা আমরা প্রতি বছরই একদম শুরুতে জানুয়ারির 1ম তারিখে আমরা পালন করি। সো নিউ ইয়ারটাকে একটা প্রপার নাউন। আর রোম এটা একটা সিটি, বার্লিন একটা সিটি, টার্কি একটা দেশের নাম। তো সবগুলোই কি এখানে প্রপার নাউন। ক্লিয়ার? হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? এটা দিয়ে বালিকা অর্থাৎ যত মেয়ে আছে সবাইকে বোঝাচ্ছে। এক জাতীয় সব কিছুকে বোঝালে সেটা কি হয়? কমন নাউন হয়। সো এটার উত্তর কি হবে? কমন নাউন। এখানে আরও কিছু কমন নাউন আছে, দেখো। এই বয়সের কথা তো আমি আগেই বলছি, দেখতে দেখা যায় অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো, বাট বয়সটা কি একটা কমন নাউন। তারপর রোভার, এটাও কি একটা কমন নাউন, ডাকাতদেরকে বোঝাচ্ছে। কিং, এটা কি কমন নাউন নাকি প্রপার নাউন? কিং সকল রাজাকে বোঝাচ্ছে। কিন্তু যদি আমি এটাকে দ্য কিং বলে দেই, অর্থাৎ নির্দিষ্ট করে ফেলি, তখন সেটা কি হয়ে যাবে? সেটা আর কমন নাউন থাকবে না, তখন সেটা প্রপার নাউন হয়ে যাবে, যদি নির্দিষ্ট করে এই দা দিয়ে কোনো রাজ্যের রাজাকে বোঝানো হয়। আদারওয়াইজ এটা কিন্তু কী হয়ে যাবে? প্লুরাল কমন নাউন, কারণ কমন নাউনের পূর্বে দা ব্যবহার করে সেটাকে প্লুরাল কমন নাউন করা হয়ে থাকে। ক্লিয়ার? দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ। হুইচ ফর্ম অফ নাউন দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ? ক্রাউড বলতে কি বোঝানো হয়েছে? জনসমুদ্রকে বোঝানো হচ্ছে, তাই না? বা মানুষের ভিড়কে বোঝানো হচ্ছে। আর যেহেতু এখানে মানুষের ভিড় বা জনসমুদ্র বোঝাচ্ছে, সেখানে তো একটা কমন নাউন না, অনেকগুলো কমন নাউন আছে। কারণ মানুষের ভিড়ের মধ্যে চাইল্ড আছে, থাকে না? বাচ্চারা কি ওই ভিড়ে থাকে না? থাকে। ছেলেরা আছে, থাকে, হ্যাঁ। তারপর ম্যান, মানুষ আছে, হ্যাঁ। ওমেন আছে, হ্যাঁ। একটা ক্রাউড জনসমুদ্রের মধ্যে অনেক কিছু হতে পারে। তো এই সবগুলো কমন নাউনের সমষ্টি তো এই ক্রাউড, তাই না? সো এটা কি একটা কালেকটিভ নাউন, কারণ কমন নাউনের সমষ্টিকে কি বোঝায়? কালেকটিভ নাউন বোঝায়। এখানে আরও কিছু কালেকটিভ নাউন আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই কালেকটিভ নাউনগুলো একটু ভালো করে মনে রাখবা, মুখস্থ করে ফেলবা একদম।
ক্যাটল, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এখন পর্যন্ত অনেকগুলা বিশ্ববিদ্যালয় এবং বিসিএসও এসেছে 2 বার। ফক, এটার মানে কি? ঝাড়। এখন এটা কি হতে পারে? ফক অফ শিপ হতে পারে, অর্থাৎ ভেড়ার পাল হতে পারে, অথবা ফক অফ বার্ডস হতে পারে। অর্থাৎ এই যে এখানে যে শিপ বললাম না, শিপের পরিবর্তে বার্ডসও ব্যবহৃত হতে পারে। পাখির জাত, ভেড়ার পাল। এই বার্ডসের সমষ্টিকে কি বোঝাচ্ছে? ফক অফ বার্ডস। ক্লিয়ার? তারপর হার্ড, ফ্লিট, এগুলোকে কালেক্টিভ নাউন। এরপর জুরি, জুরি মানে কি? বিচারক মণ্ডলী। তারপর ন্যাশন, মুখ। এখানে তোমার দেখার বিষয় হচ্ছে এই 4টা শব্দ। দেখো, এই 4টা শব্দ কিন্তু দেখতে অনেকটাই অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো। কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে সাফিক্স হিসাবে কী ব্যবহৃত হয় বলো তো? টি-ওয়াই, তারপর টি-আই-ও-এন, তাই না? আবার এখানে আর-ওয়াই যে আছে, এটাও কি অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এগুলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন? না। এই জুরি, এটা দিয়ে বিচারক মণ্ডলীকে বোঝাচ্ছে। বিচারক মণ্ডলী কারা? যারা বিচার করে। আর কারা বিচার করে? জাজরা বিচার করে। জাজের মধ্যে কি ম্যাজিস্ট্রেট আছে, মেয়ে জাজ আছে, ছেলে জাজ আছে, সকলকে একত্রে বোঝানো হচ্ছে জুরি। মানে অনেকগুলো কমন নাউন এখানে আছে। সো জুরিটাকে একটা কালেক্টিভ নাউন। ন্যাশন, এটা দিয়ে একটা জাতিকে বোঝাচ্ছে। জাতি কি দেখা যায়? হ্যাঁ, আমরা একটা জাতি না? আমরা বাঙালি জাতি। তো বাঙালি জাতিকে দেখা যায়, ইংরেজ জাতিকে দেখা যায়, ভারতীয় একটা জাতি সেটাকেও কি দেখা যায়। এবং প্রত্যেকটা জাতির কি একটা আকৃতিও আছে। আমাদের কি আকৃতি আছে না? আমাদের দেখতে মানুষের মতো, আমরা সবাই মানুষ, তাই না? তো এটাও কি একটা কালেক্টিভ নাউন, কারণ জাতির মধ্যে অনেকগুলা কমন নাউন আছে। এখানে তো অগণিত কমন নাউন, গুণে শেষ করতে হবে না কতগুলো কমন নাউন এই ন্যাশনের মধ্যে আছে। তারপর মেজরিটি এবং মাইনরিটি, এই দুইটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট নাউন। শুধুমাত্র একটা ক্ষেত্রেই এটা হচ্ছে কালেক্টিভ নাউন। কখন? যখন এই মেজরিটি এবং মাইনরিটি দিয়ে পিপল অর্থাৎ জনগণকে বোঝাবে। যখন জনগণকে বোঝাবে অর্থাৎ মানুষকে বোঝাবে, তখনই সেটা হচ্ছে কালেক্টিভ নাউন। আদারওয়াইজ এই দুইটাই কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন পিপল বলতে যে সবসময় পিপল ওয়ার্ডটাই থাকবে এমন না। পিপল বলতে আমি মানুষকে বোঝাচ্ছি। অর্থাৎ যখনই মানুষ বোঝাবে, মেজরিটি এবং মাইনরিটি দিয়ে মানুষের পরিমাণ বোঝাতে পারে। এখানে এরকম হতে পারে যে ক্লাসের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী কী করছে? ক্লাস না হওয়ার জন্য বোর্ড দিছে। তো ওইখানে মেজরিটিটা কী হবে? মেজরিটিটা কালেক্টিভ নাউন হবে। আদারওয়াইজ সেটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে তোমাকে 2টা কথা খুব ভালো করে মনে রাখতে হবে। প্রথম কথাটা হচ্ছে কমন নাউন একমাত্র কাউন্টেবল নাউন, আর বাকি সবগুলোই আনকাউন্টেবল নাউন। সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হোক, সেটা ম্যাটেরিয়াল হোক বা কালেকটিভ হোক, সবগুলোই কি আনকাউন্টেবল নাউন। প্রপার নাউন কিন্তু আনকাউন্টেবল নাউন না, আবার সেটা কাউন্টেবল নাউন না, সেটা একদম নির্দিষ্ট। যেরকম দ্য সান, একটাই সূর্য আছে, সেটা তো আমার কাউন্ট করার কোনো দরকারই নেই, তাই না? তো কাউন্টেবল নাউনের মধ্যে কমন নাউন পড়ছে, আনকাউন্টেবল নাউনের মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ছে, ম্যাটেরিয়াল পড়ছে, কালেকটিভ নাউন পড়ছে। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সবসময় ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। কি হয়? ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। দ্যাট মিন্স কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই সবগুলো নাউনের ক্ষেত্রে ভার্ব কী হবে? সিঙ্গুলার হবে। এখন তোমরা খুব তাড়াতাড়ি করে উত্তর করে ফেলতেছো, দ্য জুরি ইজ আর্গুইং অ্যামং দেমসেলভস। এটা করলে কি হবে? ভুল হবে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি চেক করে দেখতে পারো যে কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে যে ভার্বটা ব্যবহৃত হয় সেটা সিঙ্গুলার হয় কিনা। যেহেতু আমি বলতেছি চেক করে দেখার জন্য, তারপর আবার বলতেছি এটা উত্তরটা ভুল, তাহলে আর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এ নাম্বারটা। এই নাম্বারটা কেন সঠিক উত্তর? কারণ যখন কালেক্টিভ নাউনের মধ্যে বিভাজন তৈরি হয়ে যাবে, তখন সেখানে তোমার ভার্বটা প্লুরাল করতে হবে। কারণ কি? কারণ কালেক্টিভ নাউনগুলো সমষ্টি, একটা সমষ্টি দেখে সেখানে ভার্বটা আমরা সিঙ্গুলার ব্যবহার করছি। কিন্তু যখন এই সমষ্টিটা ভাগ ভাগ হয়ে যাচ্ছে, তখন কি সেখানে একাধিক সাবজেক্ট তৈরি হচ্ছে না? একাধিক সাবজেক্ট তৈরি হচ্ছে, আর একাধিক সাবজেক্ট তৈরি হওয়া মানে কি? প্লুরাল সাবজেক্ট। সো সেখানে ভার্বটাও প্লুরাল হতে হবে। এখানে বলা হয়েছে দ্য জুরি আর আর্গুইং অ্যামং দেমসেলভস, মানে তারা তাদের নিজেদের মধ্যে মতামত নিয়ে তর্ক করছে, তর্ক বিতর্ক করছে। মতামত নিয়ে তর্ক বিতর্ক কখন হবে? যখন এক দল একটা মত দিচ্ছে, আরেক দল একটা মত দিচ্ছে। তো দুইটা দলকে আলাদা একদম ডিভাইড করে ফেলছে। যদি বলা হতো বিচারক মণ্ডলীরা তাদের নিজেদের সিদ্ধান্তে একমত, তাহলে সবার সিদ্ধান্ত একটা, সবাই এক জায়গায় আছে, সেখানে কিন্তু সমষ্টি, সেখানে কিন্তু ভার্বটা ইজ ব্যবহৃত হবে। বাট এই জায়গায় কি হবে? আর হবে। আর এইটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। কি বলা হয়? নাউন অফ মাল্টিটিউড। অর্থাৎ নাউনের মধ্যে বিভাজন তৈরি হয়ে গেছে। সেটা কার ক্ষেত্রে? কালেক্টিভ নাউনের ক্ষেত্রে এই বিভাজনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। সো কালেক্টিভ নাউনের ক্ষেত্রে যখন বিভাজন হবে, তখন তোমাকে কী ব্যবহার করতে হবে? ভার্বের প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে। দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল।
দেখো এখানে টিওয়াই এই চ্যারিটি এটা দিয়ে বুঝতে পারছো যে এই শব্দটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? তো এটাকে তুমি অ্যাবস্ট্রাক্ট নাউন উত্তর করবা, ভুল হয়ে যাবে। আর আমার ক্লাসে কনফিউজিং টাইপের কোশ্চেন থাকবে না এমনটা তো হতেই পারে না, কারণ আমি প্রত্যেকটা ক্লাসে কনফিউজড কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করি, যাতে আমার শিক্ষার্থীরা সেই টপিকগুলো নিয়ে জীবনে কখনোই কনফিউজ না হয়, তাদের মধ্যে যাতে কখনোই কোনো প্রকার কনফিউশন না থাকে। তাই আমি কনফিউজিং কোশ্চেনগুলো বেশি সলভ করে থাকি। তো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন কেন হচ্ছে না বলো তো? চ্যারিটি অর্থ দানশীল, কিন্তু সেটা আমরা বুঝতে পারি যে মানুষটা কতটা দানশীল হতে পারে, তাই না? সে দান করছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার যে দানশীলতা, যে মনোভাবটা, সেটাকে আমরা দেখতে পারি না। আর যেটা আমরা দেখতে পারি না, যেটা স্পর্শ করতে পারি না, সেটা কি? সেটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সো চ্যারিটিটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়া উচিত, কিন্তু এখানে চ্যারিটিটা অ্যাবস্ট্রাক্ট নাউন না, কারণ এই চ্যারিটিটাকে কি করা হয়েছে দেখো, দা দিয়ে নির্দিষ্ট করা হয়েছে। কার দানশীলতাকে নির্দিষ্ট করা হয়েছে? হাতেম তাই একটা ব্যক্তি, সেই ব্যক্তির দানশীলতাকে নির্দিষ্ট করা হয়েছে। দ্যাট ইজ ওয়াই এই চ্যারিটিটা হচ্ছে একটা কমন নাউন। এখানে তুমি কি শিখতে পেলা? যখন অ্যাবস্ট্রাক্ট নাউনের শুরুতে দা ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়ে সেটাকে কি করছে? নির্দিষ্ট করছে, তখন এটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। ক্লিয়ার? অ্যাবস্ট্রাক্ট নাউনকে যদি দা বসিয়ে নির্দিষ্ট করা হয়, তখন সেটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। হি ইজ দ্য জাস্টিস অফ দ্য হাইকোর্ট। এখানে জাস্টিস যে শব্দটা, এটাও কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? কারণ সিই আছে, আর জাস্টিস মানে কি? ন্যায় বিচার। এটাও কি দেখা যায় না, এটা একটা বিচারের গুণ। সো এই জায়গায় কি জাস্টিসটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না? এখানে বলা হয়েছে হি ইজ দ্য জাস্টিস অফ দ্য হাইকোর্ট, মানে সে হাইকোর্টের জাজ, এটা বোঝাচ্ছে। তার মানে এখানেও জাস্টিসটা একটা কমন নাউন। এখন প্রশ্ন হচ্ছে এটা প্রপার নাউন কেন হলো না, তাই না? কারণ হি ইজ দ্য জাস্টিস, এখানে দ্য জাস্টিস মানে তাকে, সেকে বোঝানো হচ্ছে, কিন্তু এই যে সে, এই সেই মানুষটা কি নির্দিষ্ট না? তো এই সেটা তো যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে না? সো এইখানে জাস্টিস দ্বারা আমরা কি বুঝতে পারছি? এটা একটা কমন নাউন, কারণ এই জায়গায় দা দিয়ে জাস্টিসটাকে নির্দিষ্ট করা হয়েছে। জাস্টিস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট জাস্টিসের পূর্বে দা ব্যবহৃত হয়ে নির্দিষ্ট করার কারণে সেটা কি হয়ে গেছে? কমন নাউন হয়ে গেছে। তো তুমি একটা জিনিস খেয়াল রাখবা, ভালো করে ক্লিয়ার রাখবা, সেটা হচ্ছে কি, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা ব্যবহৃত হলে সেটা অলওয়েজ কমন নাউনই হবে, সেটা কখনো প্রপার নাউন হবে না। এরকম এখানে আরও দুইটা উদাহরণ দেওয়া আছে, দেখো। শি ইজ আ বিউটি। বিউটি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটা সৌন্দর্য। সৌন্দর্যটা একটা গুণ, আর প্রত্যেকটা গুণই হচ্ছে এক একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই জায়গায় কি করা হয়েছে? বিউটিটাকেও এ দিয়ে আর্টিকেল বসিয়ে এই গুণসম্পন্ন ব্যক্তিটাকে বোঝানো হচ্ছে। এখানে তুমি আরও একটা জিনিস শিখতে পারলা, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে যদি গুণ না বুঝিয়ে গুণসম্পন্ন ব্যক্তিকে বোঝায়, তখন সেটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। আর যখন গুণসম্পন্ন ব্যক্তিকে বোঝাবে, তখন তার পূর্বে, সেই অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বা সংখ্যাবাচক শব্দগুলো ব্যবহৃত হবে। যেরকম এখানে দেয়ার আর 4 জাস্টিসেস প্রেজেন্ট, সংখ্যাবাচক বোঝানো হচ্ছে। কি বোঝানো হচ্ছে? 4 জাস্টিসেস, মানে কি? 4 জন বিচারক এখানে উপস্থিত আছে। তাহলে এই জায়গাতেও কি এই জাস্টিসেস, এটা দ্বারা কি বোঝাচ্ছে? কমন নাউনকেই বোঝাচ্ছে। ক্লিয়ার? এখন আমরা ডিটারমিনাস নিয়ে আলোচনা করব। ডিটারমিনাসটা কিসের পূর্বে ব্যবহৃত হয়? নাউনের পূর্বে ব্যবহৃত হয়। তো নাউনের পূর্বে যেহেতু ডিটারমিনাসটা ব্যবহৃত হয়, সেহেতু ডিটারমিনাস চেনা তোমার জন্য একদমই সহজ। এবং এগুলোর সামনে ব্যবহৃত হয়ে কী করে? নাউনকে রেফার করে বা কোয়ানিফাই করে। এখন রেফার করা মানে, কোয়ানিফাই করা মানে কি? রেফার করা মানে উল্লেখ করা। উল্লেখ করা বলতে নাউন সম্পর্কে এক্সট্রা কিছু উল্লেখ করা বা এক্সট্রা কিছু নির্দেশ করা। আর কোয়ান্টিফাই মানে এই নাউনের পরিমাপ করা। সেটা সংখ্যা দিয়েও পরিমাপ করতে পারে, আবার সংখ্যা ছাড়াও পরিমাপ করতে পারে। পরিমাপ করা হলে সেটা কোয়ান্টিফাই, আর পরিমাপ না করা হলে সেটা রেফারিং হয়। এখন এটা আমি কেন বলছি, এটা তো তোমার জানার দরকার নাই এমনিতে, কিন্তু কেন বললাম? কারণ প্রশ্নের মধ্যে অনেক সময় বলতে পারে ডিটারমিনাস কী করে? রেফার করে বা কোয়ানিফাই করে। কাকে করে? নাউনকে করে। আইডেন্টিফাই দ্য ডিটারমিনার্স। এই জায়গায় তোমাকে ডিটারমিনার্সকে আইডেন্টিফাই করতে বলছে। এটা একটা বিসিএসের কোশ্চেন। ডিটারমিনার্স থেকে খুব একটা প্রশ্ন আসে না, কিন্তু আসে। সো যা থেকে প্রশ্ন আসবে সব কিছু তোমাদের পড়তে হবে, এবং আমি সব কিছু তোমাদেরকে করাবো। সেই জন্য এখানে ডিটারমিনার্সটা নিয়ে আসছে। আই হ্যাভ নো নিউজ ফর ইউ। এই জায়গায় ডিটারমিনার্স কী হবে? নাউনের পূর্বে ডিটারমিনার্স ব্যবহৃত হবে। সো এখানে নাউন একটাই আছে, সেটা হচ্ছে নিউজ। কারণ ইউ একটা প্রোনাউন, আইও একটা প্রোনাউন, হ্যাভ একটা ভার্ব, তাই না? সো নাউনের পূর্বে কী ব্যবহৃত হয়েছে? নো ব্যবহৃত হয়েছে। তুমি ইজিলি উত্তর করতে পারছো, নো হচ্ছে একটা ডিটারমিনার্স।
খুবই সহজ না? খুবই সহজ, এটা কিন্তু একদম কঠিন কিছুই না। উইল ইট টেক মাচ টাইম, আইডেন্টিফাই ডিটারমিনার্স। নাউন কোনটা? টাইমটা হচ্ছে এখানে নাউন। টাইম কি নাউন? আনকাউন্টেবল নাউন কিন্তু, হ্যাঁ, টাইম কিন্তু আনকাউন্টেবল নাউন, সময় কিন্তু গণনা করা যায় না। সো এখানে টাইমের পূর্বে ব্যবহৃত হয়েছে মাছ, এই মাছটাই কি তাহলে ডিটারমিনার্স। খুবই সহজ। এখন কমন ডিটারমিনার্স আছে কিছু, দেখো কমন ডিটারমিনার্স বলতে নাউন যে বললাম না, কাউন্টেবল এবং আনকাউন্টেবল, এদের পূর্বে ব্যবহৃত হয়। সাম, এনি, অ্যালট অফ, অ্যালটস অফ, প্ল্যান্টি অফ, মোর, ডট ডট দেন, মাঝখানে অনেক কিছু থাকতে পারে, যাই থাকুক। তারপর দিস, দ্যাট, দ্য, নান অফ, নান, নো প্লাস নাউন, এগুলো কাউন্ট এবং নন কাউন্ট উভয় নাউনের ক্ষেত্রেই ব্যবহৃত হয়, মানে উভয় নাউনের সামনেই ব্যবহৃত হয় এই শব্দগুলো। এই জন্য এগুলোকে আমি বলছি কমন ডিটারমিনার্স। আর কিছু স্পেসিফিক ডিটারমিনার্স আছে যেগুলো কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়, সেগুলোর মধ্যে আছে এ এন্ড দি, 1 2 3 7, তারপর ইচ, দ্যাস, দোজ, ফিউ, মেনি, এ নাম্বার অফ, দ্য নাম্বার অফ, এগুলো কখন ব্যবহৃত হয়? কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। এখানে তোমার আরও একটা জিনিস শেখার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এ এন্ড দি। যেটা আমি স্পেসিফিক বলছি, তার মানে এই এ এন্ড দি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। তার মানে আনকাউন্টেবল নাউনের পূর্বে কী ব্যবহৃত হয় না? আর্টিকেলস ব্যবহৃত হয় না। ক্লিয়ার? ওকে, তাহলে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কী ব্যবহৃত হয়? মাস ব্যবহৃত হয়, লিটল, অ্যামাউন্ট অফ, তারপর এ কোয়ান্টিটি অফ, তারপর লেস, তারপর লেস ডট ডট দেন, তারপর নো লেস দেন, এ গ্রেট ডিল অফ বা এ গুড ডিল অফ, এই সবগুলো ব্যবহৃত হয়। এখন এই যে এখানে যে ফিউটা বললাম না, এই ফিউ বলতে যে শুধু ফিউ এমনটা না, ফিউয়ের মধ্যে এ ফিউ আছে, ফিউআর আছে, ফিউআর দেন আছে, যতগুলো আছে সবগুলাই কি ডিটারমিনার্স। এখন এগুলো তোমার জানার কি দরকার? এগুলো জানার দরকার হচ্ছে তোমার পরীক্ষার মধ্যে সেন্টেন্স না দিয়ে, এই যে আগে আমরা যেরকম এখানে সেন্টেন্স বললাম না, এরকম সেন্টেন্স না দিয়ে তোমাকে সরাসরি বলে দিতে পারে নিচে কোনটা ডিটারমিনার্স, তখন তুমি কি করবা? সেই সমস্যায় যেন তোমরা না পড়ো, সেই জন্যই হচ্ছে এইটা, এই চারটা একদম মুখস্থ করে ফেলবা। এগুলো কি ডিটারমিনার্স। ড্যাশ অ্যামেজিং সং হান্টেড মি ফর আ লং টাইম, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে একটা গান আছে, একটা অসাধারণ গান আছে যেটা তোমাকে অনেকদিন ধরে তাড়া করছে। এই হান্টেড অর্থ হচ্ছে ভুতুরে, বাট এখানে কি বোঝাচ্ছে? তাড়া করা, মানে সুন্দর একটা গান আছে যেটা তোমাকে অনেকদিন ধরে তাড়া করছে, মানে তোমাকে অনেকদিন ধরে তুমি সেই গানটা শুনতে পছন্দ করছো, এরকম অর্থে আর কি বোঝাচ্ছে। তো এই জায়গায় কী ব্যবহৃত হবে? আমি পূর্বের স্লাইডে তোমাকে একটা জিনিস বলি নাই, সেটা হচ্ছে এই যে দ্যাট, আর একটা হচ্ছে দোজ, এই দুইটা। দ্যাটটা ব্যবহৃত হয় কখন জানো? সিঙ্গুলার নাউনের পূর্বে, সিঙ্গুলার নাউনের পূর্বে ব্যবহৃত হয়, সিঙ্গুলার কাউন্টেবল নাউন যেটা, সেটার পূর্বে আর কি। আর দোজটা ব্যবহৃত হয় প্লুরাল নাউনের পূর্বে, প্লুরাল। ওকে, সো এখানে কী ব্যবহৃত হবে দেখো তো, এখানে দিজ আছে, দোজ আছে, দাজ আছে, দ্যাট আছে, এখানে ব্যবহৃত হবে দ্যাট। কেন আমি দ্যাট ব্যবহার করলাম? কারণ অ্যামেজিং সং, এখানে কি সং যে শব্দটা, এটা কি একটা সিঙ্গুলার নাউন না? সিঙ্গুলার নাউন, কারণ একটা গানের কথায় বোঝানো হচ্ছে যে অসাধারণ গানটা আমাকে অনেকদিন ধরে তাড়া করছে। সো এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে দ্যাট। যদি এখানে সংস হতো, দ্য অ্যামেজিং সংস হান্টেড মি ফর আ লং টাইম, তখন কী হতো? দোজ হতো। ক্লিয়ার? ওকে, আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, এই জায়গায় তুমি কি ব্যবহার করবা? আমি কিছুক্ষণ আগেই বলছি কমন নাউনগুলোর মধ্যে সাম, তারপর এনি, তারপর নো, এই তিনটাই আছে। এখন এখানে তুমি কোনটা ব্যবহার করবা সেটা জানার পূর্বে তোমাকে জানতে হবে সাম অর্থ কী, এনি অর্থ কী, নো অর্থ কী। সাম কিছু অর্থে ব্যবহৃত হয়, তাই না? এটা হচ্ছে কিছু। আর এনি মানে হচ্ছে কোনো অর্থে ব্যবহৃত হয়, কোনো। আর নো মানে কিছুই না, নো মানে কিছুই না, এই তিনটা শব্দ। এখন এইগুলোর অর্থ তোমার জানা দরকার কেন সেটা আমি একটু পরে বলবো, কিন্তু এই তিনটা বিষয় কোথায় কোথায় ব্যবহৃত হয় সেটা তোমার জানতে হবে। সামটা ব্যবহৃত হয় পজিটিভ বাক্যের ক্ষেত্রে, কখন? পজিটিভ বাক্যের ক্ষেত্রে। এনিটা ব্যবহৃত হয় নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, মানে নাবোধক এবং প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে। আর নো তো বুঝতে আছো যেটা নেগেটিভ বাক্যের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হচ্ছে এখানে তুমি কি ব্যবহার করবা, তাই না? এই জায়গায় তুমি এনি কি ব্যবহার করতে পারবা? এনি কখন ব্যবহৃত হয়? নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হ্যাঁ, এখানে তুমি বুঝতেছো না যে এটা নেগেটিভ নাকি ইন্টারোগেটিভ, বাট এখানে যদি তুমি এনিটা বসাও, সাপোজ বসালে আই হ্যাভ এনি ইন্টারেস্ট, আমার কোনো আগ্রহ এই বিষয়ের উপর, এরকম কি হয়? না, এখানে অর্থ প্রকাশ পাচ্ছে না। সো এইটা তো হবে না। এখানে তোমাকে দুইটা জিনিস তুমি ব্যবহার করতে পারবা, সেটা হচ্ছে সাম অথবা নো। এখন তুমি ব্যবহার কোনটা করবা বলো তো, সাম নাকি নো ব্যবহার করবা? অবভিয়াসলি তুমি এখানে নো ব্যবহার করবা।
কারণ এই সেন্টেন্সটা আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার এটা নেগেটিভভাবেই প্রকাশ করছে যে আমার এই বিষয়ের উপর কোনো আগ্রহ নেই। সো এটা কি নো হবে, কারণ তুমি এই ধরনের সেন্টেন্স তখনই বলবা যখন ইউ আর নট ইন্টারেস্টেড ইন আ ম্যাটার। কোনো একটা ব্যাপার নিয়ে যখন তোমার আগ্রহ থাকবে না তখনই তুমি এটা ব্যবহার করবা, কিন্তু যখন তোমার কোনো একটা ব্যাপার নিয়ে আগ্রহ থাকবে তখন তুমি কি বলবা, আই এম ইন্টারেস্টেড, তাই না? কারণ দেখবে তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে পোস্টের মধ্যে, ফেসবুকে পোস্ট বলো, ইউটিউবের কমেন্ট বক্স বলো, সব জায়গার মধ্যে কোনো একটা টপিক নিয়ে, কোনো একটা বিষয় নিয়ে তোমরা কি লেখো, ইন্টারেস্টেড লেখো। তো সেটার ক্ষেত্রে কি বোঝাচ্ছে, আই এম ইন্টারেস্টেড মানে আমার সেটা নিয়ে আগ্রহ আছে। সো এই জায়গায় তুমি সামটা ব্যবহার করবে না, গ্রামাটিক্যালি কারেক্ট, বাট চোখ বন্ধ করে তুমি উত্তর করবে কোনটা, নো, কারণ এটা নেগেটিভ সেন্সে বলা হচ্ছে। যেটা বললাম যে এই যে অর্থগুলো জানা তোমার কেন দরকার, এটার জন্য এই উদাহরণটা দেখো। এখানে বলা হচ্ছে এ পারসন অফ ড্যাশ এজ মে সাফার ফ্রম ডিফেক্টস অফ ভিশন। এখানে কি, এটা কি নেগেটিভ নাকি এটা ইন্টারোগেটিভ? কোনো বাক্যই না, বাট এখানে তুমি সাম ব্যবহার করতে পারবে না। এ পারসন অফ সাম এজ, কিছু বয়সের মানুষ চোখের সমস্যার জন্য ভোগে এমন কিছু না। এখানে বলছে যে কোনো বয়সের মানুষ, বাচ্চাও হতে পারে, সেটা বৃদ্ধও হতে পারে, সেটা যুবকও হতে পারে, যুবতীও হতে পারে, অর্থাৎ যে কোনো বয়সের। আর কোনো অর্থে আমরা কী ব্যবহার করি, এনি ব্যবহার করি। এ পারসন অফ এনি এজ মে সাফার ফ্রম ডিফেক্টস অফ ভিশন। আই হ্যাভ ড্যাশ হোপ দ্যাট হি উইল পাস, এটাও কি নেগেটিভ সেন্সেই বলছে। আমার একদমই আশা নাই যে সে পাস করবে। এখন একদমই আশা নাই যে সে পাস করবে, এই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করতাম, নো ব্যবহার করতাম না, আই হ্যাভ নো হোপ। বাট এখানে কিন্তু নো বলতে কিছু আছে না, সো এখানে আমরা কী ব্যবহার করবো, লিটল ব্যবহার করব। কেন লিটল ব্যবহার করছি, লিটল মানে হচ্ছে নেই বললেই চলে, ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে, আর এ ফিউ, এ লিটল, এগুলো দিয়ে কি বোঝাচ্ছে, এগুলো দিয়ে বোঝাচ্ছে সামান্য কিছু আছে, মানে এগুলো দিয়ে একটু হলেও অস্তিত্ব আছে। আর এই ফিউ এবং লিটল বলতে মানে অলমোস্ট নো, অলমোস্ট নো মানে একদমই নাই বললেই চলে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি ফিউ না ব্যবহার করে লিটল কেন ব্যবহার করছি? কারণ হোপ এটা কি আশা, আশা কি দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায় না, শোনা যায় না। আশাটা এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর প্রত্যেকটা অ্যাবস্ট্রাক্ট নাউন কি এক একটা আনকাউন্টেবল নাউন। সো এখানে আমাদের কী ব্যবহার করতে হবে, লিটল ব্যবহার করতে হবে। আই হ্যাভ লিটল হোপ দ্যাট হি উইল পাস, সে পাস করবে এটা নিয়ে আমার একদম আশা নেই, এরকম আর কি। ইট কস্ট রিলেটিভলি ড্যাশ অ্যান্ড ইউ ক্যান সেভ অ্যা লট। দেখো এখানে বলছে ইউ ক্যান সেভ অ্যা লট মানে তুমি অনেক বেশি টাকা বাঁচাতে পারবা। আর এই রিলেটিভলি দ্বারা কি বোঝাচ্ছে, তুলনামূলকভাবে বোঝাচ্ছে। এটা তুলনামূলকভাবে কম খরচ করে, তার কারণে তুমি অনেক বেশি টাকা কি করতে পারবে, বাঁচাতে পারবে। তাহলে এখানে তুমি কী ব্যবহার করবা, রিলেটিভলি বলতে কম্পারেটিভলি বোঝাইছে, যেহেতু কম্পারেটিভলি বোঝাইছে সেহেতু এখানে তুমি পজিটিভ ডিগ্রি ব্যবহার করবা। পজিটিভ ডিগ্রি কোনটা কোনটা আছে, লিটল আছে, স্মল আছে, এগুলো হচ্ছে কি পজিটিভ ডিগ্রি। তাহলে এখানে তুমি কোনটা ব্যবহার করবা, এই জায়গায় তুমি লিটল ব্যবহার করবা, কারণ এখানে অ্যালট আছে। এটা যদি তুমি বুঝতে পারছো, ইট কস্ট রিলেটিভলি লিটল মানে খুব কম টাকা খরচ করে, যে কারণে তুমি অনেক টাকা বাঁচাতে পারবা। লিটল যেহেতু পজিটিভ, লিটলের কম্পারেটিভ ডিগ্রি কী হবে বলো তো, লিটলের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লেস, আর লিটলের পজিটিভ ডিগ্রি দুইটা, একটা হচ্ছে লিস্ট আরেকটা হচ্ছে লিটলেস্ট। এখন কোনটা কখন ব্যবহৃত হবে, লিস্টটা তখন ব্যবহৃত হবে যখন অ্যামাউন্ট বোঝাবে, অর্থাৎ অ্যামাউন্ট বোঝালে তখন লিস্ট ব্যবহৃত হবে। আর যদি সাইজ বোঝায়, সাইজ বলতে স্মল ইন সাইজ মানে সাইজে ছোট, এরকম যদি বোঝায় তখন সেটা কি হবে, লিটলেস্ট হবে। ক্লিয়ার? ওকে, দিস ইজ মাই রাইটিং টেবল। এখানে দেখো ভালো করে বলা হয়েছে এই যে আন্ডারলাইন যে শব্দটা, এটা কোন ধরনের নাউন। যদি তোমাকে বলতো টেবল এইটা একটা কোন ধরনের নাউন, তখন তুমি বলতে পারতো এই টেবলটা হচ্ছে একটা কমন নাউন। বাট এখানে বলা হয়েছে রাইটিং টেবল। রাইটিং টেবল যেহেতু বলা হয়েছে, সো দুইটা শব্দ এখানে অ্যাড হয়েছে একসাথে। দুইটা শব্দ যেহেতু অ্যাড হয়েছে, সো এটা হচ্ছে একটা কম্পাউন্ড নাউন। কারণ একের অধিক শব্দ মিলে যদি একটা নাউন প্রকাশ করে তাহলে সেটা কি হবে, কম্পাউন্ড নাউন হবে। এখানে কি একের অধিক শব্দ আছে না? হ্যাঁ, লেখার টেবিল যেটা সেটাকে তোমাকে বোঝাচ্ছে যে রাইটিং টেবল। সো এই জায়গায় এটা কি হবে, কম্পাউন্ড নাউন হবে। আশা করি নাউন এবং ডিটারমিনার্স নিয়ে যতগুলো পড়া তোমাদেরকে আমি ইতিমধ্যে পড়িয়ে ফেলছি, তাতে এই টপিকটা সম্পূর্ণ তোমার কভার হয়ে গেছে। এই টপিকটা নিয়ে আর কোনো প্রকার সমস্যা তোমাদের ইনশাল্লাহ হবে না। যদি সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করে জানাবা, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তোমাদের কাজ হচ্ছে এই নাউন এবং ডিটারমিনার্স নিয়ে যত প্রশ্ন আছে সেগুলো একটু সলভ করে ফেলা। আর এটাই হচ্ছে ক্লাস পার্ট 1, এই 4 নাম্বার ক্লাসের পার্ট 1 হচ্ছে এটা।
আর পার্ট 2-তে আমি আর্টিকেলস নিয়ে আলোচনা করব। দেখা হবে তোমাদের সাথে আর্টিকেল ক্লাসে। সে অবধি সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অল সেট করে দাও, যাতে পরবর্তী ক্লাস আপলোড করার সাথে সাথে তোমার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। টেক কেয়ার অল অফ ইউ। সি ইউ। আল্লাহ হাফেজ।